আজকের গল্প অশ্লীলতার দায়ে পার্ট 2 অর্থাৎ অন্তিম পর্ব। শ্রেয়া তখনও হোস্টেলে ঘুমিয়ে, ফোনটা বহুক্ষণ ধরে ভাইব্রেট করে যাচ্ছে। অনেক রাতে কাজকর্ম সেরে শুয়েছে শ্রেয়া। মায়ের সাথেও বেশিক্ষণ কথা বলতে পারেনি। সেমিস্টারের খাতা দেখার চাপে ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে চশমাটা পড়তে পড়তে ভাবছে শ্রেয়া, এত ভোরে কে ফোন করেছে এতবার করে। আরও অবাক হয় আননোন নাম্বার দেখে। আবার ভাইব্রেট করতে শুরু করেছে ফোনটা। শ্রেয়া ফোনটা রিসিভ করেই কেঁপে উঠল। ওর দু চোখে জল গড়াচ্ছে। আর সময় নেওয়া যাবে না, এক্ষুনি তৈরি হয়ে কলকাতায় যেতে হবে ওকে। কোনো রকমে ফ্লাইটের একটা টিকিট জোগাড় করলো শ্রেয়া। ওর এক কলিগ ওর পাশের ঘরে হোস্টেলে থাকে, দিল্লির মেয়ে। ওই মেয়েটাই সব ব্যবস্থা করে শ্রেয়ার সাথে এয়ারপোর্ট পর্যন্ত এসেছে। সাহস জুগিয়েছে শ্রেয়াকে যথাসাধ্য। কলকাতা পৌঁছতে পৌঁছতে প্রায় দুপুর গড়িয়ে গেল। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে সোজাসুজি হসপিটালে চলে এলো শ্রেয়া। তারপর ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ডাক্তারের সাথে কথা বলে বুঝলো কোনো আশায় সেরকম অবশিষ্ট নেই। শ্রেয়া কিছুতেই বুঝতে পারছে না, আগের রাতে যে মানুষটার সাথে ভিডিও কলিংয়ে কথা হয়, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হাসি খুশি, সেই মানুষটাই ভোর রাতে কেন 8তলার ব্যালকনি থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করবে। কিছুতেই পরিষ্কার হচ্ছে না শ্রেয়ার কাছে কী কারণে, কী কষ্টে মা এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। শ্রেয়ার চোখে তো কখনো অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। যতই সামনাসামনি না দেখা হোক, ওর মায়ের ওর ব্যবহারের পরিবর্তন হলে বুঝতে পারবে না। ডাক্তার সঙ্গে করে শ্রেয়াকে সুদীপ্তার বেডের সামনে নিয়ে এলো। সারা গা মাথা সব ব্যান্ডেজে মোড়া, নানান রকম নল লাগানো হাতে পায়ে, লাইফ সাপোর্ট সিস্টেমে, সব ব্যবস্থা পুলিশই করেছে। ফ্ল্যাটের কম্পাউন্ড থেকে রক্তাক্ত দেহটি তুলে হসপিটালে পাঠান এবং ওই ফ্ল্যাটের বাসিন্দা যারা, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেই সুদীপ্তার মেয়ের খোঁজ আর সুদীপ্তার অফিসের খোঁজ পেয়েছে। আর ফ্ল্যাটের কমিটির রেজিস্টার থেকে সুদীপ্তার মেয়ে শ্রেয়ার ফোন নাম্বারও উদ্ধার করেছে পুলিশ। তারপর শ্রেয়াকে ফোন করে জানিয়েছে সুদীপ্তার সংসারের মায়া কাটালো। যে মেয়ের কাছে থাকার জন্য ভলান্টারি রিটায়ারমেন্টের জন্য পর্যন্ত প্রস্তুত নিচ্ছিল, সেই মেয়েকেই একেবারে বাস্তবিকই একলা করে দিয়ে গেল সুদীপ্তা। চলে গেল কোনো এক অজানা দেশে। শ্রেয়া কিছুতেই খুঁজে পাচ্ছে না কেন মা এরকম কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। পুলিশের সহায়তায় এই রহস্যভেদ করতেই হবে। এই ঘটনার পেছনে তো গভীর রহস্যময় কারণ অবশ্যই আছে। সুদীপ্তার অফিস কলিগদের আর ফ্ল্যাটের প্রতিবেশীদের সাহায্যে দাহকার্য সম্পন্ন করে অনেক রাতে বাড়িতে ঢুকলো শ্রেয়া। এই ফ্ল্যাট আছে অথচ মা নেই, এটা শ্রেয়ার বিশ্বাস হতে চাইল না। যেন খালি ফ্ল্যাটটা একদম যেন গিলে খেতে আসছে শ্রেয়াকে। সেই কোন ছোট্টবেলায় বাবা মারা গেছে, তারপর থেকে মা সুদীপ্তাকে জড়িয়েই তো সুদীপ্তার একমাত্র মেয়ে শ্রেয়া ছিল, লতানো গাছের মতোই। শ্রেয়ার জীবনের সবটা জুড়েই শুধু মা। মা যে নেই এটাই যেন শ্রেয়া মানতে পারছে না কিছুতেই। পাশের ফ্ল্যাটের কাকিমাদের কাছেই বরাবরই ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবির একটা সেট রাখা থাকে। সেই কাকিমাই থাকতে চেয়েছিল রাতে শ্রেয়ার সাথে, রাজি হয়নি শ্রেয়া। একার সাথে একা হতে চেয়েছিল শ্রেয়া। এক অদ্ভুত অপরাধবোধ কাজ করছে শ্রেয়ার মনে। ভাবছে মা কেন এভাবে একলা রেখে বেনারসের নতুন চাকরিতে জয়েন করা ওর উচিত হয়নি। মা যতই বাধা না দিক, যতই নিজের কষ্টের কথা না বলুক মুখে, আসলে মা এই একা থাকাটাই মানিয়ে নিতে পারল না। সুদীপ্তার শোবার ঘরে ঢুকে দেখল শ্রেয়া সব টিপটপ গোছানো, যেমন রাখে মা। দেখে মনে হচ্ছে যেন রান্নাঘরে বা টয়লেটে গেছে, এক্ষুনি এসে পড়বে। বিছানাটা পর্যন্ত টান টান করে পাতা। এতে বিরাট খটকা লাগে শ্রেয়ার। বিছানা এত টান টান, তার মানে মা সারা রাত শোয়নি নাকি? পুলিশ, ফ্ল্যাটের কেয়ারটেকার, নাইট গার্ড সবার বক্তব্য অনুযায়ী 8তলার নিজেদের ব্যালকনি থেকে সুদীপ্তা ভোর রাতে ঝাঁপ দিয়েছে। তার মানে ভোর পর্যন্ত মা জেগেই ছিল। কী করছিল সারা রাত জেগে? শ্রেয়ার সাথে মা সুদীপ্তার রাতে যখন কথা হয়েছে তখন মায়ের রাতের খাওয়া হয়ে গেছে। তখনও খাতা দেখছিল বলে না খেয়ে, সেজন্য মা শ্রেয়াকে তখনও বকাবকি করেছে। তারপর কল কেটেছিল শ্রেয়া মাকে গুড নাইট জানিয়ে। বলেছিল সকালে যেমন 9টায় কল করে তেমনই করবে। কিন্তু তা আর হলো কোথায়?
মায়ের বিছানার এপাশেই শুয়ে পড়ল শ্রেয়া। ভীষণ টায়ার্ড, তাও ঘুম আসছে না। আলোটা জেলে রেখে শুয়েছে শ্রেয়া। মাথাটা অসহ্য ধরে রয়েছে। মাত্র 24-25 ঘন্টার ব্যবধানে কত কিছু ঘটে গেল শ্রেয়ার জীবনে। জানালার কাঁচে নিজের ছায়া দেখে নিজেরই অস্বস্তি হচ্ছে। শ্রেয়া পাশ ফিরে শুলো। চোখ বুঝতেই পারছে না। তখনই চোখে পড়ল মায়ের নতুন ফোনটা বেড সাইডের টেবিলে রাখা। শ্রেয়া শুয়ে শুয়েই হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। সুইচ অফ হয়ে রয়েছে, অন করা গেল না। তার মানে চার্জ ফুরিয়েছে পুরোপুরি। শ্রেয়া উঠে গিয়ে মায়ের ফোনটা চার্জারে লাগিয়ে চার্জে বসিয়ে দিল। শ্রেয়া ঘুমোয়নি, তবে শুয়েই ছিল। হঠাৎ মায়ের ফোনে টিং 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 করে মেসেজ ঢুকছে। চার্জ হয়েছে খানিকটা, থাক। উঠে গিয়ে শ্রেয়ার ফোনটা সাইলেন্ট করার ইচ্ছে হলো না। নিশ্চিদ্র নিস্তব্ধতায় ওই আওয়াজটুকু থাক। কাল সকালে বরং দেখবে এত কি মেসেজ ঢুকছে। হতে পারে মায়ের চেনা জানা কেউ। বহুতল থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা, একাকিত্বের শিকার মধ্যবয়সী মহিলা, এই রকম একটা ক্যাপশনে সিটি টুডে নিউজ থেকে ব্রেকিং নিউজ হয়ে গেছে। শ্রেয়া তো আপাতত নিজের ফোনই বন্ধ রেখেছে। কাজে চেনা পরিচিতরা হয়তো জানতে চাইছে ডিটেলস খবরাখবর। যাকে যা হচ্ছে হোক, শ্রেয়া শুয়েই রইল, আড়াআড়ি করে হাত রেখে চোখের ওপর। অত ধকলের পর একটা নির্ঘুম রাত কাটিয়ে সকালে চোখটা একটু লেগে গিয়েছিল শ্রেয়ার। ডোরবেলের আওয়াজে ধর্মড়িয়ে উঠে বসল। কয়েক সেকেন্ড সময় লেগে গেল সব রিলেট করতে। দরজা খুলে শ্রেয়া দেখে পুলিশ ইনভেস্টিগেশনের জন্য এসছে। সব ঘুরিয়ে দেখালো শ্রেয়া। সন্দেহজনক কিছু সূত্র এখনও পাওয়া যায়নি। ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের, 2 শিফটের কোয়ার্টার কাম লিফটম্যান, গার্ড, অফিস কলিগ, শ্রেয়া সবাইকে ইন্টারোগেশন করা হয়েছে। সুদীপ্তার ফোন নাম্বারটা নিয়ে নেটওয়ার্কের সহায়তায় সুদীপ্তার ফোন নাম্বারের কল লিস্ট চেক করা হয়েছে। শ্রেয়ার সাথেই শেষবার কথা হয়েছে রাত 10:30টায়। কোথাও কোনো সূত্র মেলেনি। সবাই জানিয়েছে শেষবার কার সঙ্গে কোথায় কিভাবে সুদীপ্তার দেখা হয়েছে, কি কথা হয়েছে, সব বিস্তারিতভাবে। পুলিশ কিচ্ছু পায়নি। অসামঞ্জস্যপূর্ণ, সন্দেহজনক। এমনকি কোনো সুইসাইড নোটও নেই। ডায়েরি লেখার অভ্যাসও ছিল না সুদীপ্তার। তবে বিরাট একটা প্রশ্নচিহ্ন ঝুলছে সুদীপ্তার আত্মহত্যা ঘিরে। ইনভেস্টিগেটিং পুলিশ অফিসার বসার ঘরে বসে শ্রেয়ার সাথে তদন্ত সম্পর্কে 2-1টা কথা বলে যখন বিদায় নিতে যাবে, তখনই শ্রেয়ার মনে পড়ল মাকে কিনে দেওয়া নতুন খুব দামি স্মার্টফোনটার কথা। চার্জে বসানো ছিল। অফিসারকে 1 মিনিট অপেক্ষা করতে বলে ক্ষমা চেয়ে নিয়ে শ্রেয়া ছুটে মায়ের ঘরে ঢুকল। ফোনটা চার্জার থেকে খুলেই চেক করতে করতেই বসার ঘরে চলে এলো শ্রেয়া। এসব কি দেখছে শ্রেয়া? রাত জাগা পাখি নামে একটা প্রোফাইল থেকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এক অপরিচিত নাম্বার থেকে ঢুকেছে অজস্র অশ্লীল নুড ছবি, সব মায়ের। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না শ্রেয়া। সঙ্গে মোটা টাকার দাবি, না দিলে ওই সব ছবি, এমনকি কয়েকটি ভিডিওও আছে যেসব ভাইরাল করে দেওয়ার হুমকি। ফোনটা পুলিশ অফিসারের হাতে দিয়ে 2 হাতে মাথা চেপে ধরে বসে পড়েছে শ্রেয়া। কখন হলো এসব, কি করে? মুহূর্তের মধ্যে তদন্তের অভিমুখ ঘুরে গেল। পুলিশি তদন্তে ফেসবুকের সহযোগিতায় ধরা পড়েছে অপরাধী রাত জাগা পাখি, একটা প্যাঁচার ছবি দেওয়া প্রোফাইলের মালিক। ফেক প্রোফাইল। প্রথমে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধু হওয়া। বেশিরভাগ এই রকম মধ্যবয়সী নিঃসঙ্গ মহিলাই এর টার্গেট। তারপর প্রতিদিন চ্যাটে নানা রকম গল্প করে বিশ্বাস অর্জন করা। তারপর 2-1 দিন অন্তরঙ্গ কথাবার্তা বলে ফোন নাম্বার নেওয়া। হালকা রসিকতার ছলে ছোটোখাটো সেক্স চ্যাট করা। আর তারপর ঝোপ বুঝে কোপ মারা, অর্থাৎ সেই মহিলার আর্থিক ও সামাজিক অবস্থান বুঝে তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করা। বিপদ বুঝে কোনো মহিলা তাকে ব্লক করে দিলে তাদেরকে আবার অন্য অপরিচিত নাম্বার বা ফেসবুক আর মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকে কন্টেন্ট করে আবার ঠিক একইভাবে বিরক্ত করা। টাকার দাবিতে ছবিগুলো টার্গেটের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়ে সুপার ইম্পোজ করে এডিটিং করা সেসব ছবি। নগ্ন অশ্লীল কোনো ছবিতে টার্গেটের মুখটাকে শুধুমাত্র বসিয়ে দিয়ে সুপার ইম্পোজ এডিটিং করা। একইভাবে ভিডিও তৈরি করে টার্গেট করা মহিলাকে ব্ল্যাকমেল করে দিনের পর দিন টাকা আদায় করা।
এই ধরনের কিছু কিছু ঘটনা পুলিশের লালবাজার সাইবার ক্রাইম সেলে রিপোর্ট হলেও ধরা পড়েনি অপরাধীরা এতদিন। সুদীপ তার আত্মহত্যার পরে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ঘটা কিছু অপরাধীকে পুলিশ ধরতে পারল ঠিকই, কিন্তু তাতে নির্মূল হয়নি এই জঘন্যতম অশ্লীল অপরাধীরা, যারা অশ্লীলতার জালে ফাঁসিয়ে ফেলে সুদীপ্তার মতো সাদাসিধে মহিলাদের। আর তাদের মতো কেউ কেউ হয়তোবা লজ্জার ভয়ে আতঙ্কে সুদীপ্তার মতোই মিথ্যা অশ্লীলতার দায় মাথায় নিয়ে আত্মহত্যার মতো চরম পথ বেছে নেয়। ফেসবুক ব্যবহারকারী সব বয়সী মহিলাদের খুব সতর্ক থাকাটা আবশ্যিক। চেনা অচেনা এবং প্রোফাইলে কোনো মানুষের মুখের ছবি নেই এমন অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এলে অবশ্যই ভালো করে প্রোফাইল চেক না করে, মিউচুয়াল কমন ফ্রেন্ড না থাকলে সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে বিপদ না জানিয়েই আসতে পারে। সুতরাং সতর্কতার অভাবে হয়তো গল্পের সুদীপ্তারা বা সুদীপ্তার মেয়ে শ্রেয়ার মতোই অনেক বড় দাম দিতেই হতে পারে। আসলে এই অন্ধ প্রযুক্তি নির্ভরতা আজকাল এতটাই বেড়েছে যে এই যান্ত্রিক দুনিয়ার বাইরেও যে একটা বাস্তব দুনিয়া রয়েছে তা আমরা সবাই প্রায় ভুলতেই বসেছি। প্রযুক্তির এই ঘেরাটোপে নিজেদের মুক্ত করারও বিশেষ প্রয়োজন নিজের এবং নিজের সন্তান ও পরিবারের খুশি ও নিরাপত্তার প্রয়োজনে। এবারের পিএইচডি সোশিওলজির কনফারেন্স এই বিষয়টি উপস্থাপিত করবে সোশিওলজির সমাজবিদ্যার অধ্যাপিকা গল্পের শ্রেয়া। গল্পটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।